রাজু বাজার থেকে অনেক বড় একটা মাছ নিয়ে আসে। এত বড় মাছ দেখে তার বউ জিমি চিৎকার করে ওঠে। এই, তুমি এত বড় মাছ কোথা থেকে নিয়ে আসছো শুনি? বাজারে এই মাছটা দেখলাম, মনে হলো অনেকদিন থেকে ভালো মন্দ খাওয়া হয় না, তাই মাছটা নিয়ে আসলাম। ভালো করছি না বলো? কে, তুমি এত বড় মাছ কিনে এনেছো? সত্যি করে বলো, কত টাকায় কিনেছো? এত বড় মাছ মাত্র 300 টাকায় পেয়েছি। 300 টাকা দিয়ে তুমি মাছ কিনে এনেছো? তুমি জানো 300 টাকায় আমাদের 10 দিনের বাজার হয়ে যেত। মেয়েটাকে একটু ভালো মন্দ না খাওয়ালে হয়? মেয়েটাকে কি খাওয়াবো না খাওয়াবো সেটা আমি বুঝবো। তুমি যাও, মাছটা ফেরত দিয়ে আসো। ঠিক আছে, আমি এক্ষুনি মাছটা ফেরত দিতে যাচ্ছি। রাজু মাছটা ফেরত দিতে যাচ্ছিল, এমন সময় মেয়ে এসে বলল, বাবা, ও বাবা, আমার না জুতো ছিঁড়ে গেছে, আমাকে এক জোড়া জুতো এনে দিবে? জুতো ছিঁড়ে গেছে মানে? নতুন জুতাটা ছিঁড়ে ফেললি? মা, তুমি এই জুতোটাকে নতুন জুতো বলছো? তুমি বলো, এই জুতোটা আমি কতদিন ধরে পরছি? ঠিক আছে মা, আমি আসার সময় তোর জন্য জুতা নিয়ে আসবো। জুতা আনতে হবে না, এই জুতাটাই সেলাই করে দিব। এই জুতাটা আর কতবার তুমি সেলাই করবে মা? আমার জুতা দেখে সবাই হাসাহাসি করে। হাসাহাসি করে করুক, এখন এক জোড়া জুতো কিনতে কত টাকা খরচ জানিস? দে আমার কাছে জুতাটা দে, আমি ঠিক করে দিচ্ছি। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? রাজু জিমির বকা শুনে সেখান থেকে চলে যায়। জিমি রিমির জুতা ঠিক করছিল, তখন পাশের বাড়ি থেকে কামিনী আসে তাদের বাড়িতে। ভাবি, কি করছেন আপনি? এই তো ভাবি, জুতা ছিঁড়ে গেছে তাই ঠিক করছিলাম। ভাবি, এই জুতোটা আর কত সেলাই করবেন? এখন এটাকে বাদ দিয়ে দিন। এত সুন্দর জুতাটা বাদ দিয়ে দিব? কেন ভাবি, আপনি কেন এসেছেন সেটা বলুন। আমার বাড়িতে লবণ ফুরিয়ে গেছে, আমাকে একটু লবণ দিবেন ভাবি। ওকে যে লবণ দিব, তাতে আমার 2 দিন চলে যাবে। কি হলো ভাবি, দিবেন না? দিব না কেন ভাবি? আপনি জানেন লবণ খাওয়া ভালো না, তাই তো আমি লবণ খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। আপনি দাঁড়ান, আমি আপনার জন্য লবণ আনছি। জিমি সামান্য পরিমাণ লবণ এনে কামিনীকে দেয়। এতটুকু লবণ? কেন ভাবি, আপনার হবে না? হবে হবে, কিপটে দেখেছি, এমন কিপটে বাপের জন্মেও দেখিনি। তুমি এটা কি করলে মা? এতটুকু লবণ কাউকে দেয়া যায়? এই চুপ কর, এতটুকু লবণ, আমার যে কতগুলো লবণ চলে গেল জানিস? তারপর জিমি ঘরে চলে যায়। পরের দিন, ভাবি এই শাড়িটা তুমি আর পরো না, দেখেছো কত জায়গায় ছিঁড়ে গেছে। তাছাড়া রাজু ভাইয়ের তোমার টাকা পয়সার অভাব নেই। এখন শাড়ির যে দাম ভাবি, এটা চলছে চলুক। যাই ভাবি, আমি বাড়িতে যাই। এই বলে জিমি বাড়ির দিকে রওনা দিতেই হেনা বলে, কিপটে দেখেছি, কিন্তু এমন কিপটে আমি আর কখনো দেখিনি। জিমি বাড়ি ফিরতেই দেখে মা আর বোন বাড়িতে এসেছে। এ কি মা, তোমরা কখন এসেছো? এই তো এলাম মা, এসে তোকে খুঁজছি। দিদি, মা একা আসেনি, আমিও এসেছি। তুইও এসেছিস? কেন, তুমি খুশি হওনি? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি হয়েছি। খুশি না, ছাই হয়েছে, মা যে কিপটা। আরে মামুনি, কেমন আছো তুমি? এই তো খালামণি, অনেক ভালো আছি। তারা সকলে কথা বলতে থাকে, এমন সময় রাজু আসে সেখানে। মা যে,
কেমন আছেন আপনি? সাথে রাইমাও এসেছে দেখছি। জিমি, তাহলে আমি বাজারে যাচ্ছি। তোমাকে বাজারে যেতে হবে না, মা বাজার করে নিয়ে এসেছে। আমি দোকান থেকে একটা ডিম কিনে নিয়ে আসব। তোমাকে নিয়ে আর পারলাম না, তোমার যা মন চায় তাই করো। মনে করেছিলাম আজ নারীরা এসেছে, একটু ভালো খাওয়া দাওয়া হবে, সেটাও কপালে নেই। ধর, কিছু ভালো লাগে না। রাজু রাগ করে সেখান থেকে চলে যায়। জিমি ডিম কিনতে দোকানে আসে। ভাই, একটা ডিম দাও। এই নিন ভাবি, আপনার ডিম। 5 টাকা 50 পয়সা হয়েছে। এই নাও 6 টাকা, 50 পয়সা ফেরত দাও। আমার কাছে 50 পয়সা নেই ভাবি, আপনি একটা চকলেট নিন। আমার চকলেট লাগবে না, আমাকে 50 পয়সা দাও। তাহলে অন্য সময় খরচ নিয়ে 50 পয়সা কম দিয়েন। বুঝেছি, এসব তোমার টাকা না দেওয়া ধান্দা। তোমার ডিম তুমি ফিরিয়ে নাও, আমার টাকাটা দিয়ে দাও। দিন দিন, সেটাই ভালো হবে। জিমি টাকা ফেরত নিয়ে চলে যায়। এই কিপটে দেখেছি, রাজুর বউয়ের মতো এমন কিপটে একটাও দেখিনি। 50 পয়সার জন্য 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে। রাতের বেলা মা, আজকেও আলু ভর্তা আর ডাল। রোজ রোজ এসব খেতে আর ভালো লাগে না। তুই চুপ কর, তোর নানু ডাল পছন্দ করে, আর তোর খালামণি আলু ভর্তা। এর কিপটামি এখনো যায়নি, কাল সকাল হতেই চলে যাব। চুপ কর, আসতে বল, জিমি শুনতে পাবে। সকাল হতেই জিমির মা আর বোন চলে যায়, আর এভাবে জিমির কিপটামি চলতে থাকে। গ্রামের সবার মুখে রাজুর বউয়ের কিপটামোর কথা ছড়িয়ে পড়ে। তোমার জন্য গ্রামে মুখ দেখাতে পারি না বউ, দেখলে সবাই বলে ওই দেখো কিপটে বউয়ের বর যাচ্ছে। তা লোকে যা বলে বলুক, ওসব কথায় কান দিও না তো। আমার মেয়েটা ঘর থেকে বেরোচ্ছে না কেন, দেখি তো। ওগো, ওগো, কোথায় তুমি? দেখো, মেয়েটা কথা বলছে না। কেন, কি হয়েছে মেয়ের? এ কি, মেয়েটা আমার শ্বাস কেন নিচ্ছে না? তাহলে কি মেয়েটা আমার মারা গেল? কথা বল মা, কথা বল। মা, কথা বল, কি হয়েছে তোর, কি হয়েছে? রিমের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়ে এবং সবাই দেখতে আসে। তুই এমন কেন করলি মা? কেন চলে গেলি আমাকে রেখে? কি হয়েছে তোর মেয়ের? তোরা কাঁদছিস কেন? আমার মেয়েটা হঠাৎ করে কথা বলছে না, শ্বাস নিচ্ছে না। কই দেখি কি হয়েছে? তোর মেয়েকে আমি ঠিক করে দিতে পারি, তবে আমাকে একটা কথা দিতে হবে। আমি আপনার সব কথাতে রাজি বাবা, বলুন আমাকে কি করতে হবে? শুনেছি তোর বউ অনেক কিপটে, কাউকে কিছু দিতে চায় না, যদিও দেয় সেটাও একেবারেই সামান্য। তোর বউকে বল সবাইকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য করতে হবে, কিপটামি ছেড়ে দিতে হবে। তাহলে তো আমার অনেক ধন সম্পত্তি নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় তো তোমার কিপটামও গেল না, তাই না? তাহলে আমি চলে গেলাম। মাফ করুন বাবা, আমি আর কিপটামি করব না। আপনি আমার মেয়েকে ভালো করে দিন। মা, জিমি, চোখ খুলেছিস? খবরদার, তুমি আমার মেয়েকে ছুবে না, তোমার জন্যই আমার মেয়ের এই অবস্থা হয়েছে। আমি তো তোমাদের ভবিষ্যতের কথা ভেবে কিপটামি করি। এজন্যই বুঝি আমার মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলে। আপনাকে যে কি করে ধন্যবাদ দিব, আপনার জন্যই আজ আমার মেয়েটাকে ফিরে পেলাম। ধন্যবাদ দিতে হবে না, তোরা ভালো থাক এই কামনাই করি। আর তোর মেয়েটাকে ভালো মন্দ খাওয়াস, পুষ্টিকর খাবার না খেতে পেরেই এমনটা হয়েছিল। আমি তাহলে আসি। এরপর থেকে জিমি কিপটামি ছেড়ে দেয় এবং মেয়েকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায়। সুন্দরপুর গ্রামে কলি নামের এক মেয়ে তার ঠাম্মার সাথে থাকতো।
কলির মা বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তখন থেকে কলি তার ঠাম্মার সাথেই থাকে। কলির বাবার অনেক সম্পদ ছিল, তাই কলিকে অনেক ছেলে বিয়ে করতে চাইতো। আসলে কলির সম্পত্তির প্রতি অনেকের লোভ ছিল। একদিন, ঠাম্মা, ও ঠাম্মা, আমার একা একা বাসায় ভালো লাগছে না, আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। আচ্ছা ঠাম্মা, তুমি চিন্তা করো না। এরপর কলি নদীর পাড়ে যায় আর সেখানে গিয়ে বসে বসে সময় কাটায়। কলি রোজ বিকেলে সেই নদীর পাড়ে যেত। একদিন কলি বাড়িতে ফিরছিল, তাকে এক ছেলে রাস্তায় দেখতে পায়। ও মা, এত সুন্দর মেয়ে! কে এই মেয়ে? দেখি তো পিছু পিছু গিয়ে। এরপর সেই ছেলেটি কলির পিছু পিছু যায় আর কলিকে এত বড় বাড়িতে ঢুকতে দেখে অবাক হয়ে যায় আর বলে, এত বড় বাড়ি! বাহ, এই মেয়েকে পটাতে পারলে তো আমিও বড়লোক হয়ে যাব। মাও অনেক খুশি হবে। এ কথা বলে ছেলেটি চলে যায়। আর কলি বাসায় গিয়ে তার ঠাম্মাকে ডাকতে থাকে। ঠাম্মা, ও ঠাম্মা, কোথায় তুমি? আমাকে খেতে দাও। আরে দিদি ভাই, দিচ্ছি দিচ্ছি। এরপর কলির ঠাম্মা কলিকে খাবার দেয় আর বলে, দিদি ভাই, তুই তো এখন বড় হয়ে গেছিস, এভাবে ঘুরে বেড়ালে কি হবে? তোকে তো শ্বশুর বাড়িতে যেতে হবে। আহা ঠাম্মা, কি বলছো এসব? আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, আমি বিয়েই করব না। এখন চুপ করো তো, আমাকে খেতে দাও। এরপর কলি খাবারগুলো খেয়ে নেয়। পরের দিন বিকেলে কলি আবারও সে নদীর পাড়ে যায়। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, লা 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 লা। কলি যখন বসে বসে গুনগুন করে গান গাইছিল, তখন সেখানে সেই ছেলেটি আসে আর বলে, এই যে শুনছেন, হ্যালো। লা 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 লা। কে 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 আপনি? আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে ডাকছি। আপনার নাম কি জানতে পারি? আপনি কি এখানে রোজ আসেন? আমার নাম কলি। হ্যাঁ, রোজ আসি। কিন্তু আপনি কে? আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন? না, মানে আমি রাজু। আপনি অনেক সুন্দর। গতকাল দেখলাম আপনি এখান থেকে যাচ্ছেন, আজও এসেছেন। আপনাকে আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম একটু কথা বলি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আজ আসি। কলি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন কলি এসে দেখে ছেলেটি তার জন্য দাঁড়িয়ে আছে। সে কি, আপনি এখানে আজও এসেছেন? হ্যাঁ, আসলে আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। আপনার যদি আপত্তি না থাকে, আমি আপনার বাসায় বিয়ের প্রস্তাব দিতে চাই। এরপর কলি মুচকি হেসে রাজি হয়ে যায়। ঠিক আছে, আপনি আমার বাসায় প্রস্তাব দিন। এরপর রাজুর বাসা থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। সবার পছন্দ হয়। বেশ ধুমধামে রাজু আর কলির বিয়ে হয়ে যায়। বাবা রে, তুমি আমার দিদি ভাইকে
দেখে রেখো, এ তো বাপ মা মরা মেয়ে, অনেক আদরে ওকে আমি বড় করে তুলেছি। একে ঠাম্মা, আপনি কাঁদবেন না, ওকে আমি অনেক আদরে রাখবো। এরপর রাজুরা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা রাজুর মা কলিকে ডাকতে থাকে। বৌমা, ও বৌমা, উঠেছো? আমি খাবার দিয়েছি, খেয়ে নাও। এ কি মা, আপনি কষ্ট করে রান্না করতে গেছেন কেন? আমি রান্না করতাম। না মা, তুমি তো আমাদের বাসার বৌমা, নতুন এসেছো, কয়েকদিন যাক, তারপর রান্না করিও। যাও যাও, ফ্রেশ হয়ে রাজুকে নিয়ে খেতে আসো। আচ্ছা মা, ঠিক আছে। এরপর কলি যায় রাজুকে ডাকতে। এই শুনছো, ওঠো না, মা খেতে ডাকছে। কি হলো, উঠো। হ্যাঁ হ্যাঁ, উঠছি। এই কলি, শোনো না, এই দেখো, তোমার জন্য সুন্দর একটা স্বর্ণের হার নিয়ে এসেছি। ও মা, ভারী সুন্দর তো, কিন্তু কি দরকার ছিল? আমার তো অনেক হার আছে, দাও দেখি, হারটা আমাকে পরিয়ে দাও। এরপর রাজু কলিকে হারটা পরিয়ে দেয় আর দুজনে খেতে চলে যায়। ও মা, বৌমা, তোমার গলার হারটা তো বেশ সুন্দর, অনেক দামি মনে হয়, তাই না? হ্যাঁ মা, আপনার ছেলে আমাকে গিফট করেছে, খুব সুন্দর মানিয়েছে, তাই না মা? হ্যাঁ বৌমা, আর শোনো, তোমার যত গহনা আছে আজ আমাকে দিও, আমি ভালো করে রেখে দিব, না হলে চোর এসে চুরি করে নিয়ে যাবে। কিন্তু মা। কোনো কিন্তু না বৌমা, সবগুলোই দিবে কিন্তু। এরপর কলি খাবার খেয়ে সব গহনা তার শাশুড়ির কাছে জমা দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। কলির কাছে তার শাশুড়ি আর রাজুর ব্যবহার মোটেও ভালো লাগছিল না। একদিন কলির শাশুড়ি কলিকে ডেকে পাঠায় আর কলি তার শাশুড়ির কাছে যায়। মা, আমাকে ডাকছেন? হ্যাঁ বৌমা, ডেকেছি। আসলে তোমাদের বিয়ে তো বেশ কয়েকদিন হলো, তাই বলি কি, এখন তোমার বাবার জমি জমা আর বাড়িটা আমার ছেলের আর আমার নামে করে দাও। সে কি মা, আপনি এসব কি বলছেন? আমার বাবার জমি জমা তো সব আমরা গরিবদের দান করে দিয়েছি, আর বাসাটা তো ঠাম্মার নামে আছে, ঠাম্মা মারা গেলে তবেই আমি পাবো। কি বললি তুই? তোর বাবার কোনো জমি নেই? হায় হায় রে, এ আমি কাকে বাড়িতে নিয়ে এসেছি? এ অনাথ মেয়েটাকে নিয়ে আসলাম, ভেবেছি সব জমি জমা পাবো, এ তো দেখি কোনো কারা করিও নেই। হায় হায় রে। এরপর কলির শাশুড়ির এত চেঁচামেচি শুনে রাজু দৌড়ে আসে। একে মা, তোমার কি হয়েছে? কলি, মায়ের কি হয়েছে? মা, কান্না করছো কেন? বলো আমাকে, কলি কিছু করেছে? এ তুই কোন অনাথ মেয়েকে বাড়িতে এনেছিস বাবা? তুই তো বলেছিলি ও অনেক বড় লোক, কিন্তু ওর তো কোনো কাড়াকড়িও নেই। সে কি কলি, মা এসব কি বলছে? হ্যাঁ, মা ঠিকই বলেছে। আর তোমরা এমন করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে, তোকে কিচ্ছু বুঝতে হবে না, তোকে বিয়ে করাই আমার ভুল হয়ে গেছে। যা, বাড়ির সব কাজ আজ থেকে তুই করবি। এরপর থেকে কলি বাড়ির সব কাজ করে। রাজু আর তার মা মিলে কলিকে অনেক অত্যাচার করতে থাকে। আমি কাকে বিয়ে করেছি? টাকার জন্য রাজু আমাকে বিয়ে করেছে। আমি কি অপরাধ করেছিলাম?
এই মেয়ে, ন্যাকা কান্না বাদ দিয়ে যা আমার কাপড়গুলো ধুইয়ে দে। অনাথ মেয়ে কোথাকার, তোকে কেন যে আমার ছেলের বউ বানিয়েছিলাম। এরপর কলি কাপড় ধুতে চায়। এদিকে রাজু কলিকে অনেক ডাকতে থাকে, কিন্তু ও শুনতে পায় না। কিছুক্ষণ পর সে ঘরে যায়। এই, তোকে যে কখন থেকে ডাকছি, শুনতে পাস নেই? হারামজাদি কোথাকার, আজ তোর একদিন কি আমার একদিন। এই নে হারামজাদি। আহ, আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে। ও, আমার খুব লাগছে, আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে। কলিকে যখন রাজু আর তার মা অনেক অত্যাচার করছিল, গ্রামের এক লোক দেখে পুলিশকে জানায়। আর পুলিশ এসে দেখে রাজু আর তার মা কোলের হাত পা বেঁধে মারছে। এ দেখে পুলিশ রাজু আর তার মাকে ধরে নিয়ে যায়। আর এসব কথা শুনে কলির ঠাম্মা কলিকে নিতে আসে। দিদি ভাই, দিদি ভাই। ঠাম্মা, তুমি এসে গেছো? চলো ঠাম্মা, আমাকে তুমি বাড়ি নিয়ে চলো ঠাম্মা। এরপর কলি তার ঠাম্মার সাথে বাসায় চলে যায়। আর এদিকে কলির সাথে অত্যাচারের কারণে রাজু আর তার মায়ের বড় শাস্তি হয়। তোগদারপাড়া গ্রামে এক দম্পতি বাস করত। তাদের মধ্যে ছিল অনেক মিল ভালোবাসা। সেই দম্পতির নাম ছিল সবুজ আর তার স্ত্রী রূপা। সবুজ অনেক সৎ ও কর্মিষ্ঠ ছিল। তার অভাবের সংসার হলেও সুখের কোনো কমতি ছিল না। রূপা, রূপা, ওগো রূপা, কোথায় তুমি? হ্যাঁ গো, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? আমি তো কাজ করছি। আরে দেখো, আগে তোমার জন্য সুন্দর শাড়ি নিয়ে এসেছি। ও মা, দেখি দেখি। বাহ, অনেক সুন্দর। কিন্তু তোমার কাছে তো অত টাকা নেই। শুধু শুধু শাড়িটা নিতে গেলে কেন? আরে টাকা তো অনেক রোজগার করতে পারবো, কিন্তু বউয়ের এই হাসিটা মন ভালো করে দেয়, বুঝতে পেরেছো? হয়েছে হয়েছে, তোমার যা কথা। যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। এরপর সবুজ হাত মুখ ধুতে যায়। কিছুক্ষণ পর সে খেতে আসে আর খেয়ে শুয়ে পড়ে। এভাবে তাদের সুখে দিন কাটছিল। একদিন রমেশ সবুজকে খুঁজতে আসে। সবুজ ভাই, সবুজ ভাই, বাড়িতে আছে? কে কে ডাকছে? ও রমেশ ভাই, উনি তো বাড়িতে নেই। কি দরকার আমাকে বলুন, বাড়িতে আসলে আমি বলে দিব। আসলে ভাবি, আমার জমির ফসল তুলতে হবে। যদি সবুজ ভাই আমার জমিতে কাজ করতো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ও আসলে আমি বলবো এখন। আচ্ছা ঠিক আছে ভাবি, কাল কাজে যেতে বলিয়ে। এ কথা বলে রমেশ চলে যায়। অন্যদিকে সবুজ বাসায় ফিরছিল। হঠাৎ সে দেখে এক বৃদ্ধা ফলের ঝুড়ি মাথায় নিয়ে ফিরছে। ইস, এই বয়সে আর কত কাজ করব? ফলে ঝুড়ি নিয়ে যে হাঁটতেই পাচ্ছি না, ওরা কপাল আমার। কি ব্যাপার দাদিমা, কোথায় গিয়েছিলে গো? আর এত ভারী ফলের ঝুড়ি নিতে তোমার কষ্ট হচ্ছে বুঝি? তার বলতে, এই বয়সে আর কি করব? ছেলে তো ভাত কাপড় দেয় না, তাই নিজেই কাজ করে খাই। চলতে না পারলেও কষ্ট করে চলতে হয়। ইস, তোমার কত কষ্ট গো। দাও, ফলের ঝুড়িটা আমাকে দাও,
আমি এগিয়ে দিয়ে আসি। এরপর সবুজ বৃদ্ধাকে তার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসে। সবুজ অনেক ভালো মনের মানুষ, সবার আপদে বিপদে পাশে থাকতো। এরপর সবুজ তার বাড়িতে চলে যায়। কি গো, আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন? আর বলিও না, আমাদের গ্রামে দাদিমা বড্ড অসহায়, অনেক কষ্ট করে নিজের পেট চালায়। আমারও তো সামর্থ্য নেই যে দাদিমার ভরণ পোষণের দায়িত্ব নিব। দাদিমাকে তার বাড়িতে এগিয়ে দিয়ে আসলাম, তাই দেরি হলো গো। তা বেশ করেছো, রমেশ ভাই এসেছিল, কাল কাজে ডেকেছে। ভালোই হলো, একটা কাজ পেয়েছো। হ্যাঁ গো, কাজ না পেলে যে সংসারে বড্ড টানাটানি। এভাবেই তাদের সুখ দুঃখে সংসার চলছিল। পরের দিন সবুজ কাজ শেষ করে জঙ্গলের পথ দিয়ে বাড়ি আসছিল। হঠাৎ সে দেখতে পেল একটি পাথরে মূর্তি দাঁড়িয়ে আছে। আর সে ভালো করে দেখলো যে অর্ধেক মানুষ আর অর্ধেক শরীর পাথর হয়ে আছে। এরপর সবুজ সে অর্ধেক মানুষ আর অর্ধেক পাথরের মেয়েটির দিকে এগোয়। সে কি মেয়ে, তুমি এই জঙ্গলে কি করছো? আর তোমার শরীর অর্ধেক পাথর হয়ে আছে কেন? সে আর বলিও না, আমি একদিন এই গ্রামে ঘুরতে আসি, ঘুরতে ঘুরতে এই জঙ্গলে চলে আসি। এক সাধু বাবা ধ্যান করছিল, আর সামনে ছিল অনেক ফল। আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, তাই সেখান থেকে চুপি চুপি একটা ফল নিয়ে খাই। এই 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 মেয়ে, তোর বাসা কোথায়? তোর এত বড় সাহস, আমার ধ্যান ভেঙে দিলে, আবার আমার ফল চুরি করে খেয়েছিস। আজ তোর একদিন কি আমার একদিন। সাধু বাবা, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, আমাকে ক্ষমা করে দিন। না, তোর কোনো ক্ষমা নেই। আমি তোকে অভিশাপ দিলাম, তুই আজ থেকে অর্ধেক পাথর হয়ে থাকবি। যদি কখনো কোনো সৎ ব্যক্তি তোকে দেখতে পায় আর তোকে বিয়ে করে, তবে তুই মুক্তি পাবি, তার আগে না। সাধু বাবা, আপনি যাবেন না? দয়া করে আমাকে মুক্ত করুন, যাবেন না সাধু বাবা? এরপর থেকে লিমা নামের মেয়েটি অর্ধেক মানুষ আর অর্ধেক পাথর হয়ে আছে। আর কয়েক মাস পর সবুজ তাকে দেখতে পায়। আপনি সবই তো শুনলেন। কয়েক মাস পর আমি একজন সৎ মানুষের দেখা পেলাম, আর সেটা হলেন আপনি। আপনি যদি আমাকে বিয়ে করেন, তবেই আমি মুক্তি পাবো। আমি কিন্তু কিন্তু কি? দয়া করে আমাকে বিয়ে করুন, আমাকে মুক্ত করুন। এরপর সবুজ কোনো উপায় না পেয়ে মেয়েটিকে মুক্তি করার জন্য তাকে বিয়ে করে। আর বিয়ে করার সাথে সাথে মেয়েটি আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনার জন্য আমি পুরোপুরি মানুষ হতে পেরেছি। আজ আমি অনেক খুশি। এরপর সবুজ লিমাকে নিয়ে তার বাড়িতে যায় আর তার বড় বউকে ডাকতে থাকে। বউ, বউ, কোথায় তুমি? বাহিরে আসো। এরপর রূপা সবুজের সাথে নতুন বউকে দেখে তার চোখ কপালে ওঠে। হায় হায়, সে কি গো, এ তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো? এ তুমি কি করেছো গো? হায়, তুমি আবার বিয়ে করেছো? এটা তুমি করতে পারলে? আমি আজই বাপের বাড়ি চলে যাব, তুমি থাকো তোমার ছোট বউকে নিয়ে। বউ, এরকম করো না, শোনো আমার কথা। রূপা সবুজের কোনো কথাই শোনে না। অনেক কষ্টে সবুজ রূপাকে সব কথা খুলে বলে। সবটা জানার পর রূপা লিমাকে মেনে নেয়। এত কিছু হয়েছে, আমি তো জানি না। ছোট, যা ঘরে যা, আমি তোদের খাবার দিচ্ছি। সবুজ আর রূপার এত ভালোবাসা দেখে লিমার মনে হিংসা জন্ম নেয়। সে মনে মনে বলতে থাকে, ন্যাকামো দেখলে বাঁচি না।
আমিও এখন ছোট বউ, সব ভালোবাসা এখন আমি নিব। এভাবে সবুজ, রূপা আর লিমার দিন কাটতে থাকে। রূপা লিমাকে তার নিজের ছোট বোনের মতো দেখতো, কিন্তু লিমা রূপাকে সহ্য করতে পারতো না। একদিন, বড় আপা, তোমার রান্না শেষ হয়নি? আমার খুব খিদে পেয়েছে। ছোট, আমার শরীরটা ভালো না রে, তুই কিছু একটা রান্না করে খেয়ে নে। কি? আমি রান্না করব মানে? তুমি বসে বসে থাকবে আর আমি রান্না করে খাবো? ও শহরে গেছে আর তুমি আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছ, তাই না? তুমি আমার বরের টাকা বসে বসে ধ্বংস করবে, তা আমি হতে দিব না। ছোট, তুই এরকম কেন করছিস? বললাম তো আমি অসুস্থ। অসুস্থ না তো ঢং। যাও রান্না করো গিয়ে, আমার খুব খিদে পেয়েছে। কাজ না করলে ও বাসায় আসলে সব বলে দিব আমি। রূপা কিছু না বলে অসুস্থ অবস্থায় রান্না করে দেয়। লিমা কোনো কাজই করতো না। সবুজ কাজের জন্য শহরে যায় কয়েকদিনের জন্য, আর এ সুযোগে লিমা রূপাকে অনেক অত্যাচার করত। বড় আপা, কোথায় তুমি? আমার কাপড়গুলো যে কেচে দিতে বলেছিলাম, সেগুলো কাচোনি কেন? আমার কথা কি তোমার কানে যায় না? যাও আমার কাপড়গুলো ধুয়ে দাও। ছোট, তুই নিজের কাপড় নিজে ধুতে পারিস না? আমি সারাদিন কাজ করি, কয়েকদিন থেকে আমি অসুস্থ, এখন কিছু করতে পারবো না। কি এত বড় কথা? আমার সাথে এত কথা বলার সাহস পাও কোথা থেকে? এ বাড়ি এখন থেকে আমার, তোমাকে এ বাড়িতে আর থাকতে দিব না আমি। বের হয়ে যাও বলছি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এসব তুই কি বলছিস ছোট? এ বাড়ি আমার স্বামীর, আমি কেন বাড়ি থেকে যাব? আমি কোথাও যাব না। যাবে না? তোমার ঘাড় যাবে। এ কথা বলে লিমা রূপাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয়, আর রূপা কাঁদতে কাঁদতে চলে যায়। ওগো, তুমি কোথায়? তুমি বাসায় কাকে এনেছো? এই মেয়ে যে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। রূপা মনে অনেক কষ্ট নিয়ে তার বাবার বাসায় চলে যায়। এদিকে 2 দিন কেটে যায়। সবুজ বাসায় ফিরে তার বড় বউ করে রূপাকে ডাকতে থাকে। বড় বউ, কোথায় তুমি? দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। কি গো, কোথায় তুমি? বের হচ্ছ না কেন? বউ। সবুজ অনেক ডাকাডাকি করেও রূপা বের হয় না, তাই সে রাগ করে ঘরে গিয়ে দেখে রূপা ঘরে নেই, আর লিমা বসে বসে সাজছে। তারপর সে বলে, কি ব্যাপার লিমা, রূপা কোথায়? আমি এত ডাকছি, কথা কানে যায় না নাকি? বড় আপা বাবার বাসায় চলে গেছে, উনি আর সংসার করবে না। কি? এ হতে পারে না। বড় বউ আমার কথা ছাড়া কখনো চলে যাবে না। আমি বুঝতে পেরেছি, এসব তোমার কাজ। এরপর সবুজ রূপাকে নিতে যায় আর রূপাকে বাড়ি নিয়ে আসে। রূপা সব কথা সবুজকে খুলে বলে। সব শুনে সবুজ অনেক রেগে যায়। ছি লিমা, তুমি এত নিচে নামবা ভাবতে পারিনি। তুমি আমার সংসার এলোমেলো করে দিয়েছো। তোমাকে এ বাড়িতে আর রাখবো না। বের হয়ে যাও বলছি এখান থেকে। এরপর লিমাকে বের করে দেয়, আর লিমা আগের মতো আবারও পাথর হয়ে যায়, আর অহংকারের কারণে তার আবারও এই পরিস্থিতি। এদিকে সবুজ আর রূপা আগের মতোই সুখে আনন্দে দিন কাটাতে থাকে।